পার্ট, সেই পার্টে দেখবেন অনেক জায়গায় হসপিটালে হলে হসপিটালের নাম লেখা থাকবে, বা যদি ডক্টর হয় কোনো আউটডোর প্রেসক্রিপশন তাহলে ডক্টরের নাম লেখা থাকবে। তারপর এটার তেমন কোনো ইম্পর্টেন্স নাই, আমাদের ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্ট নামে। প্রথমেই লেখা থাকে পেশেন্টের নাম, বয়স আর ডেট, এই তিনটা জিনিস অবশ্যই লেখা থাকতে হবে একটা প্রেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? পেশেন্টের নাম, বয়স আর ডেট, ডেট ছাড়া একটা প্রেসক্রিপশনের কোনো ভ্যালু নাই, ডেট অবশ্যই থাকতে হবে। আর বয়সের ইম্পর্টেন্স কি, আমাদের এক এক বয়সের জন্য এক এক ডোজ হয়, আমাদের সব বয়সে তো সব ডোজ হয় না, যেমন একটা বাচ্চার ডোজ যেমন হবে একটা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ডোজ সেম হয় না, এজন্য বয়সের ইম্পর্টেন্সটা আছে। আর নাম তো এমনি লাগে। অনেক প্রেসক্রিপশনে দেখবেন উপরে ওয়েটের কথা লেখা থাকে, ওয়েটটা সাধারণত আমরা উপরে লিখতে চাই না, আমরা নিচে লিখি এক্সামিনেশন পয়েন্টের ভিতরে, এই যে জি বা উই বা ওজি বলতেছি, মানে এর ভিতর লেখা থাকে সাধারণত। তাহলে একটা প্রেসক্রিপশনের প্রথমে পেশেন্টের নাম, বয়স আর ডেট, এই তিনটা জিনিস অবশ্যই লেখা থাকতে হবে, ঠিক আছে? এরপর আসেন, প্রেসক্রিপশনের দুইটা পার্ট থাকে, একটা বাম দিকের পার্ট, একটা ডান দিকের পার্ট। বাম দিকের পার্টে আমরা কি কি লিখি? বাম দিকের পার্টে সাধারণত আমরা পেশেন্টের থেকে যা যা শুনি বা পেশেন্টের উপর যা যা পরীক্ষা করি এগুলো সব আমাদের বাম দিকের পার্টে লেখা থাকে, আর ডান দিকের পার্টে আমাদের ট্রিটমেন্টটা লেখা থাকে, ঠিক আছে? ট্রিটমেন্ট লেখা থাকে। তাহলে বাম দিকের পার্টে আমরা শুরু করি কিভাবে? একটু মিউট করেন, আর মিউট করা না, মিউট করেন। বাম দিকের পার্ট, বাম দিকের পার্টে সবার আগে আমাদের লেখা থাকে সি 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 অবলিক সি। সি অবলিক সির মানে হচ্ছে চিফ কমপ্লেন বা মুখ্য সমস্যা। চিফ কমপ্লেন এর বাংলা হচ্ছে মুখ্য বা প্রধান সমস্যা, মুখ্য বা প্রধান সমস্যা। তাহলে একটা পেশেন্ট আসলে আমরা পেশেন্টের থেকে প্রথমেই শুনি যে আপনার কি সমস্যা। তারপর পেশেন্ট অনেক ধরনের সমস্যার কথা বলে, পেশেন্ট বলে আমার জ্বর, মাথা ব্যথা, বা ডায়রিয়া হইলে ডায়রিয়ার কথা বলে, বা যদি কারো কষা হয়, পায়খানা হয় না তার কথা বলে, কোনো ব্লিডিং থাকলে তার কথা বলে, এরকম অনেক সমস্যার কথা পেশেন্ট বলে থাকে। কিন্তু সব সমস্যার কথাই সিসির মধ্যে লেখা যাবে না। সিসিতে আমরা হাইয়েস্ট 3 থেকে 4টা পয়েন্ট লিখি, 3 থেকে 4টা। এখন কোন 3 থেকে 4টা পয়েন্ট লিখবো, আমার বুঝতে হবে কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট পেশেন্টের ফাইন্ডিং এর জন্য। তাহলে একটা পেশেন্টের জ্বর হয়ে আসলো, ঠিক আছে, জ্বর হয়ে আসলো, তাহলে পেশেন্টের জ্বর থাকবে স্বাভাবিক, তাহলে পেশেন্ট বলবে আমার জ্বর হয়েছে এতদিন ধরে। যদি না বলে তাহলে শুনতে হবে যে কতদিন ধরে, তাহলে বলবে সে যে 3 দিন, 4 দিন বা 5 দিন, ঠিক আছে? তা জ্বরের পর শুনতে হবে আর কোনো সমস্যা, তারপর পেশেন্ট আপনার হিস্ট্রি দেবে যে তার মাথা ব্যথা, চোখ ব্যথা, পেট ব্যথা, বা পায়খানা হচ্ছে না, ব্লিডিং হচ্ছে, এরকম অনেক পয়েন্ট বলবে, 10-12টা পয়েন্ট বলতে পারে, কিন্তু আমরা সব লিখবো না। আমার এই জায়গায় ইম্পর্টেন্ট ফাইন্ডিং বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট। তাহলে জ্বর অবশ্যই ইম্পর্টেন্ট, জ্বরের কথা 1 নম্বরে লিখবেন। 2 নম্বরে কি লিখবেন, যেমন এই জায়গায় দেখেন লেখা আছে ফিভার ফর 5 ডেজ, মানে জ্বর 5 দিন ধরে। 2 নম্বর পয়েন্টে আমার লেখা আছে কনস্টিপেশন ফর 7 ডেজ। কনস্টিপেশন মানে হচ্ছে কষা হওয়া, কষা মানে পায়খানা হচ্ছে না, ঠিক আছে, পায়খানা হচ্ছে না। সেম ভাবে যদি কোনো পেশেন্ট বলতো যে ডায়রিয়া হয়েছে, তাহলে আমি 2 নম্বরে ডায়রিয়ার কথা লিখতাম। 2 নম্বরে আমি কখনোই মাথা ব্যথা, চোখ ব্যথা, বডি ব্যথা এইসব কথা লিখবো না। এইসব কথা পরের, এইসব কথায় হইবি, জ্বর হইলে এগুলো আসবেই, এগুলো লেখার ওইভাবে দরকার নাই। 3 নম্বর পয়েন্ট দেখেন, গাম ব্লিডিং লেখা আছে, গাম ব্লিডিং ফর সাম ডিউরেশন। গাম ব্লিডিং মানে কি, মুখ থেকে রক্ত পড়তেছে, মানে মাড়ি থেকে রক্ত পড়তেছে। মাড়ি থেকে রক্ত পড়ে এমন 2-1টা ডিজিজ হলো, যেমন ডেঙ্গুতে, এইটা যখনকার প্রেসক্রিপশন, গত বছরের প্রেসক্রিপশন, তো তখন ডেঙ্গুর সিজন চলতেছিল, তাই গাম ব্লিডিংটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি এরকম কোনো ব্লিডিং এর স্টেজ দেয় যে তার রক্ত পড়তেছে কোথাও থেকে, তাহলে আমার অবশ্যই রক্ত পড়ার কথাটা লিখতে হবে। তাহলে এই জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে আমরা 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট লিখবো, ঠিক আছে? তাহলে সিসি মানে প্রধান সমস্যা বা চিফ কমপ্লেন। এবার আসেন সিসির পরে আমরা কি করি। সিসির পরে আমরা সাধারণত পাস্ট হিস্ট্রি নিই বা জেনারেল এক্সামিনেশনের পয়েন্ট গুলো দেখি, এক একজন এক একটা। সাধারণত আমরা জেনারেল এক্সামিনেশনের পয়েন্ট গুলো আগে দেখি। এই জায়গায় দেখেন লেখা আছে জি অবলিক ই, এই জায়গায় জি বা অবলিক ইর পরিবর্তে অনেকে এক সময় দেখবেন ও অবলিক ই লেখা থাকে, ও অবলিক ই, বা অনেক সময় ও অবলিক জি অবলিক ই লেখা থাকে। এর মানে কি, এই জি অবলিক ইর মানে হচ্ছে জেনারেল এক্সামিনেশন, ঠিক আছে? যদি ওই থাকতো তাহলে এর মানে হইতো অন এক্সামিনেশন, আর ও জি ই হইলে এর মানে থাকতো অন জেনারেল এক্সামিনেশন, ঠিক আছে? তিনটেই সেম জিনিস। জি মানে জেনারেল এক্সামিনেশন, ও জি ই মানে অন জেনারেল এক্সামিনেশন, আর ওই মানে অন এক্সামিনেশন, তিনটেই সেম জিনিস। এই
এর ভিতরে আমাদের কি কি দেখতে হয়? এর ভিতরে আমাদের ভাইটাল সাইন গুলো অবশ্যই দেখতে হয় পেশেন্টের, ঠিক আছে? ভাইটাল সাইন গুলো অবশ্যই। ভাইটাল সাইন কোনগুলো? আমরা 4টা সাইন বলি ভাইটাল সাইন। ব্লাড প্রেশার, মানে প্রেশার যেটা বলি, ব্লাড প্রেশার। তারপর পালস, পালসটা আমরা শর্টে পিআর লিখতে পারি, পালস রেট, ঠিক আছে? তারপর টেম্পারেচার, মানে কত টেম্পারেচার তার বডির সেইটা। আর রেসপিরেটরি রেট মানে আর আর, এই 4টারে একত্রে বলি ভাইটাল সাইন। তাহলে এই 4টা আমার সব পেশেন্টদের ক্ষেত্রে দেখতে অবশ্যই হবে। কিন্তু এই আর আর যেটা, রেসপিরেটরি রেট যেটা, এটা আমরা সব পেশেন্টদের দেখি না, কারণ পেশেন্ট দেখলেই বুঝবো যে তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, মানে শ্বাসের রেট কেমন। রেসপিরেটরি রেট মানে শ্বাস প্রশ্বাসের হার, ঠিক আছে? তাহলে এই আর আর আমরা সব পেশেন্টের দেখি না। যদি মনে করি যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে তাইলে আমরা দেখি, এছাড়া এই আর আর দেখি না। কিন্তু বাকি 3টা পয়েন্ট, বিপি, পালস রেট আর টেম্পারেচার অবশ্যই দেখতে হবে। এইখানে একটু খেয়াল করে দেখেন, টেম্পারেচারের কথা উল্লেখ নাই। উল্লেখ নাই কারণ এই জায়গায় টেম্পারেচারটা যখন আমার কাছে আসছে পেশেন্ট তখন নর্মাল ছিল, এই জন্য উল্লেখ নাই। যদি নর্মাল না থাকতো, বেশি থাকতো, তাহলে আমরা লিখে দিতাম অবশ্যই, ঠিক আছে? যদি উল্লেখ না থাকে কখনো বুঝবেন যে তখন টেম্পারেচার নর্মাল, তার স্বাভাবিক, এই জন্য উল্লেখ নাই, ঠিক আছে? কিন্তু এটাও লেখা ভালো, যদি ফেভার নাও থাকে টেম্পারেচার লিখে আমরা নর্মাল লিখে দেবো, মানে এন লিখে দেবো, ঠিক আছে? আর বিপি তার 100/60, পালস হয়েছে 84। এবার আসেন বিপি স্বাভাবিক কত? বিপি স্বাভাবিক হয়েছে মানে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার স্বাভাবিক হয়েছে 130/85, 130/85। আগে এটা 120/80 ছিল, এখন রিসেন্ট গাইডলাইনে এটা হচ্ছে 130/85, ঠিক আছে? 130/85। পালস রেট নর্মাল হলো আমাদের 60 থেকে 100, 60 থেকে 100। টেম্পারেচার নর্মাল আমাদের 98.4, 98.4। আর রেসপিরেটরি রেট নর্মাল আমাদের 12 থেকে 18, 12 থেকে 18, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল। তাইলে আমরা এর ভিতরে 4টা জিনিস অবশ্যই দেখতে হবে, ভাইটাল সাইন সবগুলো দেখতে হবে। এর পাশাপাশি আরো অনেক পয়েন্ট আছে, এগুলো আমরা দেখতে পারি। যেমন রক্ত শূন্যতা আছে কিনা আমরা দেখতে পারি। এই জ্বরের পেশেন্টদের সাথে রক্ত শূন্যতার খুব একটা সম্পর্ক নাই, এজন্য এইসব পেশেন্টের সাধারণত স্বাভাবিক হয়, এজন্য আমরা অত দেখি না বা দেখলেও লিখি না, ঠিক আছে? মানে অ্যানিমিয়া আমরা দেখতে পারি, ডিহাইড্রেশন দেখতে পারি। ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা, ঠিক আছে? পানি শূন্যতা এটাও আমরা দেখতে পারি। পানি শূন্যতা হয় ডায়রিয়ায় বেশি, জ্বরেও হয়, ডেঙ্গু ফিভারে অল্প হয়, বেশি একটা হয় না, ঠিক আছে? এগুলো জেনারেল এক্সামিনেশনের ভিতর জ্বরের পেশেন্টদের ক্ষেত্রে এগুলো অবশ্যই দেখা উচিত। এবার আসেন, এরপর আমরা শুনি পাস্ট হিস্ট্রি। এই যে লেখা আছে P/H, P/H মানে পাস্ট হিস্ট্রি, ঠিক আছে? P/H মানে পাস্ট হিস্ট্রি। এই পাস্ট হিস্ট্রি বলতে কি বোঝো? আমরা পেশেন্টের থেকে শুনি যে আপনার অন্য কোনো রোগ আছে কিনা বা আগে ছিল কিনা। অন্য কোনো রোগ বলতে কোন কোন রোগের কথা মেইনলি শুনতে হবে? 3টা রোগের কথা মেইনলি শুনতে হয়। কি কি? সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, মানে হাঁপানির সমস্যা। এই যে বিএ মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানির সমস্যা। তারপর এসটিএন মানে হাইপার টেনশন, প্রেশার বেশি যে রোগ, সেটার বলে হাইপার টেনশন, ঠিক আছে? এটার কথা শুনি। আর শুনি ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস, মানে ডায়াবেটিস আছে কিনা। এই 3টা রোগের কথা পেশেন্টের কাছে অবশ্যই শুনতে হবে যে আছে কি নাই। যদি না থাকে আমরা এরকম মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি বা জিরো চিহ্ন দিয়ে দিতে পারি। জিরো দেবে বলে ওইরকম জিরো দিয়ে দেয় অনেক সময়, দেখবেন। আর যদি থাকতো তাহলে যেইটা থাকতো সেটার পাশে প্লাস দিতাম, মানে তার আছে, ঠিক আছে? এটা থাকতাম তার পাশে প্লাস দিতাম। এর পাশাপাশি 3টে ডিজিজের পাশাপাশি অনেক সময় আমরা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, মানে থাইরয়েডের সমস্যা আছে কিনা, এটা অনেক সময় শুনি। এইটা শুনি আমরা সবার ক্ষেত্রে না, এটা আমরা দেখলেই বুঝতে পারি। থাইরয়েডের সমস্যা যাদের, তারা এক বেশি মোটা হবে বা বেশি চিকন হবে। যদি বেশি মোটা হয় তাহলে তারা হবে হাইপোথাইরয়েড, আর যদি বেশি চিকন হয় তারা হবে হাইপার থাইরয়েড। তাহলে এই 2টা পয়েন্ট আমরা দেখলেই বুঝতে পারি, তারপর জিজ্ঞেস করি। সবারই জিজ্ঞেস করার দরকার ওইভাবে নাই। আর অনেক সময় জিজ্ঞেস করি যাদের প্রেশারের সমস্যা থাকে তাদের সাধারণত হার্টের সমস্যা হওয়ার একটা চান্স থাকে। তাহলে হার্টের সমস্যা আছে কিনা বা কোনো ওষুধ খায় কিনা সেটাও আমরা শুনি। যদি এইগুলোর ভিতর কোনোটা সমস্যা থাকে, ধরেন একটা পেশেন্টের হাইপার টেনশন আছে মানে প্রেশার বেশি থাকে, তাইলে তার কাছে শুনতে হবে আপনি কি ওষুধ খান। তার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট অ্যাড হবে, যেমন পিএইচ মানে পাস্ট হিস্ট্রি, তার ক্ষেত্রে অ্যাড হবে ডিএইচ মানে আরেকটা পয়েন্ট অ্যাড হবে ড্রাগ হিস্ট্রি। যদি এগুলোর ভিতর কোনোটা পজিটিভ হয়, ধরেন প্রেশার আছে, পেশেন্ট বললো আমার প্রেশার আছে, তাইলে হাইপার টেনশনের পাশে দিবেন প্লাস। তারপর শুনবেন আপনি কি ওষুধ খান। সেই যে ওষুধের নাম বলবে, ধরেন বললো ক্যামলোডিন বা অ্যামডোকাল, যাই বলুক, ঠিক আছে, বা বিসলল, যা বলুক, এইটা ডিএইচ মানে ড্রাগ হিস্ট্রির ভিতর লিখে রাখতে হবে।
ডিএইচ লিখে তার পাশে ওষুধের নামটা লিখে রাখবেন যে ডিসলল এই, ঠিক আছে। আর যদি না থাকে কোনোটা তাহলে তো আর লেখার দরকার নাই, সে তো কোনো ওষুধ খাবেই না। এই হচ্ছে পাস্ট হিস্ট্রি আর ড্রাগ হিস্ট্রি। টোটাল আমরা এই কয়টা পয়েন্টই শুনি। আর অনেক সময় আমরা বাচ্চাদের ক্ষেত্রে ওয়েট নেই, ঠিক আছে, ওয়েট নেই। বড়দের ক্ষেত্রে সাধারণত ওয়েট নেওয়ার দরকার আমাদের পড়ে না, আমরা দেখে অ্যাজাম্পশন করি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজাম্পশন করা যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ওয়েট নিতে হবে, ওয়েট নিয়ে লিখে রাখতে হবে যে ওয়েট এত কেজি, ওয়েট 30 কেজি, ওয়েট 20 কেজি বা ওয়েট 25 কেজি। তাহলে আমরা টোটাল এতগুলো পয়েন্ট পেশেন্টের থেকে শুনবো আর দেখবো, ঠিক আছে, শুনবো আর দেখবো। এই শোনা আর দেখার পর আমরা পেশেন্টের পরীক্ষা করতে দেবো। এতক্ষণ করছি আমরা নিজেরা, এবার করবো ল্যাবে যে টেস্ট করতে দেয় না সেই টেস্ট করতে দেব। দেখেন এই জায়গায় অনেকগুলো টেস্টের নাম লেখা আছে, এটাকে কি কি লেখা আছে দেখেন। সিবিসি, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তের পরীক্ষা যেটা আমরা বলি সেটা বলে সিবিসি। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। আমি যা বলি একটু লিখে রাখেন, নোট করে রাখেন, নাহলে ভুলে যাবেন। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। তারপর দেখেন দেওয়া আছে আরবিএস, আরবিএস, আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার, ডায়াবেটিস আছে কিনা এটা দেখার জন্য আমরা আরবিএস দিই। তারপর দেওয়া আছে দেখেন NS1, IgG, IgM, এই তিনটা টেস্টে ডেঙ্গু। যেহেতু তার দেখেন গাম ব্লিডিং ছিল, মানে রক্ত পড়ছে মারি দিয়ে, আর ওই সময় ডেঙ্গুর সিজন চলতেছিল, জ্বর ছিল তার, তাই আমরা ডেঙ্গু সাসপেক্ট করছিলাম, তাই আমরা এই তিনটা টেস্ট দিয়েছি, NS1, IgG, IgM, ঠিক আছে, তিনটা টেস্ট দিয়েছিলাম। আর লাস্ট একটা টেস্ট আছে বিটিসিটি, বিটিসিটি মানে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। এই বিটিসিটি কেন দিয়েছি? বিটিসিটি সাধারণত প্রাপ্তবয়স্কদের আমরা দেই না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেই। কেন দেই? এই যে রক্ত পড়ছে, যে কোনো রক্তপাত হইলে, যে কোনো রক্তপাত, এটা শুধু মারির রক্তপাত না, যে কোনো রক্তপাত হইলে আমরা এই বিটিসিটি টেস্ট করাই যে তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার বা ক্লটিং ডিসঅর্ডার আছে কিনা। এই জন্য আমরা বিটিসিটি করতে দিচ্ছি। আমি আর একবার মানে বলতেছি, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার। সিবিসি কেন করতে দিলাম? সিবিসি দিয়ে আমরা দেখতেছি তার ডাব্লিউবিসি কাউন্ট কেমন, হিমোগ্লোবিনের পরিমাণ কেমন, এইগুলো, ঠিক আছে। ডাব্লিউবিসি কাউন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা বাড়লে কোন ধরনের ফিভার হয়। সিবিসির মধ্যে দেখবেন ডাব্লিউবিসি কাউন্ট 4000 থেকে 11000 নরমাল। যদি কোনো ইনফেকশন হয় তাহলে ডাব্লিউবিসি কাউন্টটা বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে থাকে। ডাব্লিউবিসির ভিতরে আবার 5টা ভাগ আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, বেজোফিল। যদি ব্যাকটেরিয়া দিয়ে জ্বর হয়, মিউট করেন, মিউট করেন। যদি ব্যাকটেরিয়া দিয়ে জ্বর হয় তাহলে সাধারণত নিউট্রোফিল কাউন্টটা বাড়ে। যদি ভাইরাস দিয়ে কোনো জ্বর হয় তাহলে লিম্ফোসাইট কাউন্ট বাড়ে, ঠিক আছে, লিম্ফোসাইট কাউন্ট বাড়ে। এই জন্য আমরা বুঝতে পারি যে ডেঙ্গু ভাইরাস না ব্যাকটেরিয়া। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস, ঠিক আছে, ডেঙ্গু ভাইরাস, তাহলে ডেঙ্গুতে সাধারণত লিম্ফোসাইট কাউন্টটা বেশি হবে। যদি কোনো ব্যাকটেরিয়া দিয়ে হইতো তাইলে নিউট্রোফিল কাউন্টটা বেশি হইতো। এই জন্য আমরা সিবিসি করতে দিয়ে আমরা দেখি। আর অবশ্যই ডেঙ্গুর পেশেন্টদের প্লাটলেট কাউন্ট আমাদের দেখতে হয়, যেহেতু জ্বর আছে এই পেশেন্টের, প্লাটলেট কাউন্ট আমাদের দেখতে হবে। এই প্লাটলেট কাউন্টটা সিবিসির ভিতর চলে আসে, ঠিক আছে, এই জন্য আমরা সিবিসি করতে দিচ্ছি। আর আরবিএস তো ডায়াবেটিস আছে কিনা এটা দেখার জন্য দিলাম। তারপর NS1। এক মিনিট ভাইয়া, আমি বলতে চাচ্ছি কি, আপনি যদি মানে স্লোলি বলেন তাহলে আমরা নোট করতে পারবো, নোট করতে পারলে আমাদের ভালো হবে আর কি, মনে থাকবে। আর একাধারে বললে নোট করেন, আমি তো 2-3 বার করে বলতেছি, নোট করেন। আসলে আমি একটু বুঝছিলাম, এর জন্য প্রথমে এড ছিলাম না। তো আমি বলতে চাচ্ছি, হ্যাঁ আপনি যদি একটু সময় নিয়ে বলেন তাহলে ইজি ভাবে সবাই শিখতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাডভাইস করেছিলাম। আচ্ছা, আবার একটু শুরু করলে ভালো হবে। সিবিসি আবার শুরু করা যাবে না, ক্লাস অর্ধেক শেষ হয়ে গেছে, ঠিক টাইমে আসতে হবে। এখান থেকে বলতেছি শোনেন। ইনভেস্টিগেশন যেখানে ছিলাম আমি, আরবিএস, আরবিএস মানে ডায়াবেটিস, র্যান্ডম ব্লাড সুগার, ঠিক আছে, র্যান্ডম ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার আমরা করি ডায়াবেটিস দেখার জন্য। এই জন্য আমরা এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা এই জন্য আরবিএস দেখতেছি। তারপর NS1, IgG, IgM, ঠিক আছে, 3টা পয়েন্ট, NS1, IgG, IgM, এটা আমরা দেখি ডেঙ্গু আছে কিনা, সেজন্য আমরা পরীক্ষা দিচ্ছি NS1, IgG, IgM। এই NS1, IgG, IgM তিনটেই কিন্তু একবারে পজিটিভ হয় না সাধারণত, ঠিক আছে। NS1 কখন পজিটিভ হবে? জ্বরের যদি ডেঙ্গু কারো হয় তাহলে জ্বরের প্রথম 3 থেকে 4 দিনের মধ্যে NS1 টা পজিটিভ হয় সাধারণত। 3 থেকে 4 দিন অতিক্রম করে ফেললে আর NS1 পজিটিভ হবে না, ঠিক আছে। আর IgG, IgM সাধারণত 5 দিন পর, মানে ডেঙ্গু যদি হয় কারো, আর 5 দিন জ্বরের অতিক্রম হয়ে গেলে IgG, IgM পজিটিভ হবে, তখন আর NS1 পজিটিভ হবে না, ঠিক আছে। আর প্রথম 5 দিনের ভিতর NS1 পজিটিভ হবে, IgG, IgM পজিটিভ হবে না। আর বিটিসিটি মানে তো বললাম ব্লিডিং টাইম, ক্লটিং টাইম।
ব্লিডিং টাইম ক্লটিং টাইম কেন করতে দিলাম? এই যে তার ব্লিডিং এর হিস্ট্রি ছিল গাম ব্লিডিং, এজন্য তার রক্তের কোনো সমস্যা আছে কিনা, এর দ্বারা আমরা ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার এগুলা সাধারণত জানতে পারি। ঠিক আছে, ইনভেস্টিগেশন তাহলে আমরা এগুলো দিলাম। এবার আসেন ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কি দিব? ঠিক আছে, ট্রিটমেন্টে দেখবেন আরএক্স লেখা থাকে প্রথমেই। ঠিক আছে, আমি এই জায়গায় অর্ডার অন অ্যাডমিশন লেখা দেখি, আরএক্স আর লেখা নাই। অনেক সময় দেখবেন আরএক্স লেখা থাকে। এই আরএক্স এর মানে কি? আরএক্স এর মানে গিভেন অর টেক। গিভেন মানে দেয়া, যদি ডক্টর হিসেবে মনে করেন মানে দেন, তাহলে মনে করতে হবে গিভেন মানে আমি দিচ্ছি, আর টেক মনে করলে পেশেন্ট নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই আরএক্স মানে দেয়া বা নেয়া। ঠিক আছে, তারপরের পয়েন্ট দেখেন এই জায়গায় ডায়েট মানে খাবার, সে কোন ধরনের খাবার খাবে। এই পেশেন্ট যেহেতু হসপিটালে এডমিট করা লাগছে, এর অবস্থা খুব বেশি ভালো ছিল না, এই জন্য আমার সফট লিকুইড একদম স্বাভাবিক খাবার আমরা দেইনি, আমরা নরম খাবার খাইতে বলছি। ঠিক আছে, আর যদি হসপিটালে ভর্তি না হয় আউটডোরে, আমরা সাধারণত জ্বরের পেশেন্টের স্বাভাবিক খাবারই রাখি নরমালি, আর এমনি বলে দিই যে পানি বেশি খাবেন। ঠিক আছে, পানি একটু স্বাভাবিকের থেকে বেশি খাবেন। তারপর আসেন দেখেন ইনফিউশন। আইএনএফ মানে ইনফিউশন, আইএনএফ এর মানে হচ্ছে ইনফিউশন। ঠিক আছে, আইএনএফ মানে ইনফিউশন। ইনফিউশন দ্বারা বোঝায় যে স্যালাইন দেই না আমরা, সেটারে বোঝায় ইনফিউশন। ঠিক আছে, ইনফিউশন এটা আমরা নরমাল স্যালাইন দিচ্ছি। ঠিক আছে, নরমাল স্যালাইন, এনএস মানে নরমাল স্যালাইন। 1 লিটার। আইবি মানে ইন্ট্রাভেনাস। ঠিক আছে, ইন্ট্রাভেনাস, আইবি মানে ইন্ট্রাভেনাস। তারপর @15 ড্রপ পার মিনিট, D/M মানে হচ্ছে ড্রপ পার মিনিট। তাহলে এরা আমরা দিচ্ছি নরমাল স্যালাইন। ডেঙ্গুর পেশেন্টদের সাধারণত আমরা নরমাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন, এইচএস, হার্টম্যান সলিউশন মানে এইচএস, এই দুইটা আমরা দেই। দুইটার যে কোনো একটা দিই, অনেকের ক্ষেত্রে দুইটাও দেওয়া লাগতে পারে। ঠিক আছে, এর যেহেতু অত সমস্যা নাই, তাই আমরা 1 লিটার স্টার ডোজে দিছি। আউটডোরের পেশেন্টদের মানে যাদেররা ডাক্তার দেখায় বাসায় চলে যায়, তাদের ক্ষেত্রে আমরা এভাবে স্যালাইন দেই না কিন্তু। ঠিক আছে, যে ইনডোরের প্রেসক্রিপশন দেখে মানে ভর্তি রোগীর প্রেসক্রিপশন দেখে আমরা এইভাবে দিছি স্যালাইন। সাধারণত ভর্তি রোগী ছাড়া স্যালাইন আমরা ওইভাবে দেই না। ঠিক আছে, স্যালাইন দিতে হলে আমরা ভর্তি করাই। তারপর দেখেন পরে আরেকটা আছে আইএনজে। আইএনজে মানে ইনজেকশন। ঠিক আছে, আইএনজে মানে ইনজেকশন। ইনজেকশন রেমো মানে গ্যাসের ওষুধ একটা। ঠিক আছে, গ্যাসের ওষুধের একটা নাম রেমো। 40 mg 1 ভায়াল আইভি স্ট্যাট এনবিডি। এই জায়গায় দেখেন স্ট্যাট নামে একটা কথা আছে। স্ট্যাট মানে কি? স্ট্যাট মানে এখনই শুরু করতে হবে। আর এসওএস যদি লেখা থাকতো তাহলে হচ্ছে প্রয়োজন মতো, মানে যখন দরকার পড়বে শুধু তখন। ঠিক আছে, স্ট্যাট মানে এখনই শুরু করতে হবে, আর এসওএস মানে যখন দরকার হবে তখন। স্টার্ট মানে এখনই শুরু করতে হবে, আর এসএস মানে যখন দরকার হবে তখন। তারপর লেখা দেখেন বিডি মানে দিনে 2 বার। এই জায়গায় একটু নোট করে রাখেন, ওডি মানে দিনে 1 বার। যদি কোথাও লেখা দেখেন ওডি মানে দিনে 1 বার। বিডি মানে দিনে 2 বার। যদি লেখা থাকে টিডিএস এর মানে দিনে 3 বার, আর কিউডিএস লেখা থাকলে দিনে 4 বার। ঠিক আছে, ওডি লেখা থাকলে 1 বার, বিডি লেখা থাকলে 2 বার, টিডিএস লেখা থাকলে 3 বার, কিউডিএস লেখা থাকলে 4 বার। তাইলে গ্যাসের ওষুধ দিলাম। তারপর দেখেন লেখা ট্যাবলেট নাপা। নাপা মানে আমরা জ্বর হয়েছে, পেশেন্টের জ্বর কমাইতে হবে, এজন্য নাপা দিছি। ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম 1+1+1। নাপা সাধারণত এই জায়গায় 1+1+ হিসেবেই আমরা লিখি, কিন্তু নাপা সাধারণত 4 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টের দেয়া যায়। পেশেন্টের বলে দিতে হবে যদি জ্বর থাকে 4 ঘন্টা পর নিতে পারবেন। ঠিক আছে, যদি জ্বর না কমে তাহলে 4 ঘন্টা পর পর সে নাপা খাবে। যদি জ্বর কমে যায় তাহলে নাপা খাওয়ার কোনো দরকার নাই। নাপা ডোজ দেখা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? না স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাইতেছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, নাপার ডোজ। তাহলে নাপার ডোজ আমরা 4 ঘন্টা পর পর পেশেন্টকে দিতে পারি, কিন্তু লেখার সময় আমরা ওইভাবে সাধারণত লিখি না, আমরা 1+1+1 লিখে রাখি। কিন্তু পেশেন্টকে আমরা বলে দিই যদি জ্বর না কমে তাহলে 4 ঘন্টা পর আবার নিবেন। ঠিক আছে,
তারপর দেখেন সাপোজিটরি নাপা। সাপোজিটরি নাপা কখন আমরা নিতে বলবো? যদি জ্বর 102 এর বেশি ওঠে পেশেন্টের, তাহলে আমরা পেশেন্টের বলি যে সাপোজিটরি নেবেন, তখন আর ট্যাবলেট খাইতে বলি না। তখন যদি জ্বর কারো 102 এর উপরে উঠে যায় তখন তারে সাপোজিটরি নিতে বলি। সাপোজিটরির ক্ষেত্রে সেম নিয়ম, 4 ঘন্টা পর পর, ঠিক আছে? 4 ঘন্টা পর পর। ধরেন কেউ ট্যাবলেট খাইলো, এখন জ্বর কমতেছে না, তাহলে এখনই সাপোজিটরি নেওয়া যাবে না, 4 ঘন্টা পর নিতে হবে, ঠিক আছে? একবারে নেওয়া যাবে না দুইটা। সাপোজিটরি থেকে লেখা আছে দেখেন 1, তারপর S/P/R। এই SPR এর মানে কি? S মানে স্টিক, স্টিক মানে কাঠি, সাপোজিটরি কাঠিতে পাওয়া যায় সেই কাঠি বোঝাইছে, ঠিক আছে? S মানে স্টিক, বাংলা হচ্ছে কাঠি। আর PR মানে পার রেক্টালি মানে মলদ্বারে। সাপোজিটরি মলদ্বারে নিতে এই জন্য লেখা পার রেক্টালি, সেইটা লেখা। পাশে লেখা আছে দেখেন ইফ টেম্পারেচার মোর দেন 102, যে বললাম সাপোজিটরি আমরা 102 এর 102 এর বেশি হইলে তখন নিতে বলবো, এর আগে সাপোজিটরি নেওয়ার দরকার নাই। তারপরের ওষুধ দেখেন ডিফ্লাক্স ট্যাবলেট। ডিফ্লাক্স মানে ডমপেরিডন, ওমিডন জাতীয়। হ্যাঁ বলেন। সাপোজিটর আর ট্যাবলেট কি একসাথে দেওয়া যাবে? না না না, হ্যাঁ দেওয়া যাবে, বললাম যে 4 ঘন্টা পর, ঠিক আছে? আপনি যদি এখন ট্যাবলেট খান এখনই সাপোজিটরি নিতে পারবেন না। হ্যাঁ শুনতে পাচ্ছেন? স্যার সাপোজিটর আর ট্যাবলেট কি একসাথে দেওয়া যায়? হ্যাঁ বলতেছি, শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, সাপোজিটরি ট্যাবলেট একসাথে দেয়া যাবে, কিন্তু একসাথে দিবেন কিভাবে? ধরেন কেউ এখন এই ধরেন 8টার সময় কেউ ট্যাবলেট খাইলো, ঠিক আছে? তাহলে তার 8টার সময় সাপোজিটরি দিতে পারবেন না, 4 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? 4 ঘন্টা ওয়েট করে তারপর সাপোজিটরি দিতে হবে, ঠিক আছে? যেইটাই দিবেন আপনি, নাপা নিলে 4 ঘন্টা পর পর ডোজটা কন্টিনিউ করতে হবে, 2 ঘন্টা বা 1 ঘন্টা পর করা যাবে না, ঠিক আছে? তারপর আসেন ট্যাবলেট ডিফ্লাক্স মানে ডমপেরিডন বা ওমিডন জাতীয়। এরে ডিফ্লাক্স কেন দিলাম? এরে ডিফ্লাক্স দিচ্ছি কারণ এর কনস্টিপেশন আছে, ঠিক আছে? কোষ্ঠকাঠিন্য আছে। কোষ্ঠকাঠিন্য থাকলে আমরা তো ওর মেডিসিন দিবই, সাথে ডিফ্লাক্স সাধারণত দিই, কারণ ডিফ্লাক্স পায়খানা একটু নরম করে, এই জন্য আমরা ডিফ্লাক্সটা দিয়ে দিচ্ছি। আর ডিফ্লাক্স সাধারণত খাবার আগে দিতে হয়, এই জন্য এই যে লেখা আছে দেখেন 1+1+1 AC মানে খাবার আগে। আর পিসি যদি লেখা থাকতো পিসি মানে খাবার পরে, লিখে রাখেন। এসি মানে খাবার আগে, পিসি মানে খাবার পরে। ডিফ্লাক্স সাধারণত আমরা খাবার আগে দিই। তারপর লাস্টে আরেকটা মেডিসিন দেওয়া আছে সিরাপ অ্যাবোলাক দিচ্ছে এই কনস্টিপেশনের জন্য, একটা সিরাপ অ্যাবোলাক এটা দিচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের জন্য, এটা পায়খানা নরম করবে, ঠিক আছে? এটার ডোজ সাধারণত অনেকে 2 বেলা দেয়, অনেকে 1 বেলা দেয়। যদি বেশি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে তাহলে আমরা 2 বেলা দিই, আর যদি একটু কম থাকে তাহলে 1 বেলা দিই। 2 চামচ বা 3 চামচ বা 4 চামচ, এটা আমরা ডোজ মানে পরিমাণ ঠিক করি পেশেন্টের বয়স প্লাস পেশেন্টের ওজন কেমন এর উপর। এটা যেমন আমরা 3 চামচ করে 2 বেলা দিচ্ছি, অনেক পেশেন্টে আমরা 4 চামচ করে 2 বেলা দিই, অনেক পেশেন্টে আমরা 2 চামচ করে 2 বেলা দিই, অনেক পেশেন্টে শুধু 1 বেলা দিই, ঠিক আছে? এই পেশেন্টে দেখেন কোনো অ্যান্টিবায়োটিক আমরা দেই নাই। কেন? অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিকের এটা হচ্ছে ডেঙ্গু ফিভার বা ভাইরাল ফিভার আমরা সাসপেক্ট করতেছি, এজন্য এর অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো আমার লাভ নাই। অ্যান্টিবায়োটিক দিলেও যা হবে, না দিলেও তাই হবে। আপনারা এই টোটাল প্রেসক্রিপশনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি ছবি দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে তারপর এবার কোনো যদি কোশ্চেন থাকে সেগুলো বলে। স্যার একটু জুম করে দিন, জুম করলে ভালো একটু দেখা যায় আর কি। আচ্ছা হ্যাঁ নেন, এক সাইড নেন, নিছেন? জি এক সাইড নিয়েছি, বাকি রাখি নিচে। হ্যাঁ এবার এই সাইডটা নিয়ে নেন। জি আমি নিয়েছি, বাকি রাখি নিয়েছেন? রেসপন্স করেন তাহলে সুবিধা হবে। আচ্ছা এবার আপনাদের কোশ্চেন বলেন, আমি লেকচার পুরো দিছি, এবার আপনাদের কোশ্চেন নেব, সমস্যা নেই। এবার যার যে জায়গায় সমস্যা ছিল বুঝতে সব বলতে পারেন। প্রথম তো আমি বলতে চাই আমার বাসায় মেহমান চলে আসছে, আমি প্রথম ক্লাসে এড হতে পারিনি, মানে ক্লাসটা যদি থাকে ইয়ে করে রাখেন, সেভ করে রাখেন। রেকর্ডিং আছে, ক্লাস রেকর্ডিং পরবর্তীতে নিয়ে নেবেন, সমস্যা নাই। জি তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে থ্যাংক ইউ। যা যা বলছি সেগুলো আপনারা কি সব বুঝতে পারছেন?
কারো কোনো কোথাও সমস্যা থাকলে এবার কোশ্চেন করেন, ঠিক আছে? পড়ানোর মাঝে কেউ কোশ্চেন করবেন না, পরবর্তীতে শেষ হলে আপনারা কোশ্চেন যা বলবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য আমার কোনো কোয়েকশন নেই। বাকি ভাইয়াদের যদি কোয়েকশন থাকে আপনারা ইজিলি করেন। আমি আমার কথাটা বলছি, আমরা এখানে শিখতে আসছি। আমাদের একজনের সমস্যা হলে আমরা একজন আরেকজনকে হেল্প করব। সালামালাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় হাই ফিভারটা এত প্রকট হয় যে কোনোভাবেই দেখা যায় এই যে ফিভারটা নিয়ন্ত্রণে আনা যায় না আলটিমেটলি। তো আসলে প্যারাসিটামলের বাইরে আর অন্য কি কোনো অপশন আছে যা দিয়ে আসলে জ্বরটা নিয়ন্ত্রণে আনা যায়? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। ডেঙ্গুর ক্ষেত্রে হাই ফিভারটাকে সাধারণত 103 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে, ঠিক আছে? এইটা সাধারণত কমেও না স্বাভাবিকভাবে। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের কোনো রোল নাই, আমাদের চালাইতে হবে প্যারাসিটামলই। প্যারাসিটামল বাদে অন্য কোনো অপশন আর এই ক্ষেত্রে নাই, ঠিক আছে? অন্য কোনো অপশন নাই। ভমিটিং থাকে। হ্যাঁ, ভমিটিং থাকে, এগুলো আসবে। এগুলো থাকলে কি হবে, ধরেন একটা ডেঙ্গুর পেশেন্টের নানা ধরনের সমস্যা হতে পারে। আমি তো সহজ সিনারিও দিয়ে আপনাদের বুঝাইলাম। অনেক খারাপ রোগী আসে। খারাপ রোগী বলতে অনেক পেশেন্টের এমন পাবেন কারো ডেঙ্গু ফিভার 104 ডিগ্রি জ্বর, সাথে সিভিয়ার ভমিটিং, যে কিছু খাইতে পারতেছে না, বমি করতেছে, প্রেশার একদম ফল করে যায়। এইসব ফিচার আমরা সাধারণত পাই, গায়ে ব্যথা, এইসব ফিচার পাই। তখন করণীয় কি? একটা কথা মাথায় রাখতে হবে, ডেঙ্গুর ক্ষেত্রে কোনো ব্যথার ওষুধ দেয়া যাবে না, ঠিক আছে? ডেঙ্গুর ক্ষেত্রে কোনো ব্যথার ওষুধ দেয়া যাবে না। 1 নম্বর পয়েন্ট এইটা। ডেঙ্গুর চিকিৎসা খালি প্যারাসিটামল। 2 নম্বর পয়েন্ট, তাই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বাদে কিছু ইউজ করবো না। প্যারাসিটামলের ভিতর প্যারাসিটামলের ট্যাবলেট বা সাপোজিটরি বলেন, এইসবই আমরা ইউজ করি। এই বাদে আমরা কিছু ইউজ করি না। ভমিটিং এর জন্য যদি সিভিয়ার ভমিটিং হয় তাহলে ইনজেক্টেবল দেয়া লাগে। সেক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ দিলে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে কোন ইনজেক্টেবল দিবেন? আমরা সাধারণত ওই যে প্যালোক্সি বা ইমিস্টাট, মানে প্যালোনোসেট্রন, অন্ডানসেট্রন, এই 2 গ্রুপ বেশি চয়েস করি। এ বাদে অন্য কোনো গ্রুপের ওষুধ দিলে এই ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না। তাহলে ইনজেক্টেবল যদি আমার দিতে হয় তাহলে আমরা ইমিস্টাট বা প্যালোক্সি এই টাইপের ওষুধ দিব, ঠিক আছে? ইমিস্টাট বা প্যালোক্সি। আর ডেঙ্গুর ক্ষেত্রে প্রেসারের মনিটরিং অবশ্যই করতে হবে, কারণ ডেঙ্গুর পেশেন্ট মারা যায় প্রেসার ফল করে, ঠিক আছে? এজন্য প্রেসার অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। যদি পেশেন্টের প্রেসার কমা শুরু করে মনে করতেছেন তাহলে তারে অবশ্যই ফ্লুইড শুরু করতে হবে, মানে স্যালাইন শুরু করতে হবে। যদি প্রেসার কমে যায় বেশি তাহলে কোন স্যালাইন শুরু করবেন? এই ক্ষেত্রে আমরা সাধারণত নরমাল স্যালাইনই ডেঙ্গুতে বেশি ইউজ করি। আর্টম্যানও ইউজ করা যায় কিন্তু আমরা করি না। আমরা ডেঙ্গুর জন্য নরমাল স্যালাইনটাই বেশি ইউজ করি। এবার নরমাল স্যালাইন দিলে তারপরও প্রেসার তার উঠতেছে না, তার প্রেসার কমেই যাচ্ছে। প্রেসার কমে যাওয়া মানে পেশেন্ট আস্তে আস্তে শকে চলে যাচ্ছে, মানে এখন পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আর এই নরমাল স্যালাইন দিলেও কাজ হয় না। সেই ক্ষেত্রে আমরা ভলুলাইট দিই, ঠিক আছে? ভলুলাইট নামে একটা পাওয়া যায়, ইনফিউশন পাওয়া যায়, এই ভলুলাইট দেই, ঠিক আছে? ভলুলাইট বা অসমোসল এই টাইপের দিই। ভলুলাইট দিলে সাধারণত প্রেসার একটু ওঠে। এই হচ্ছে ডেঙ্গুর পুরো ম্যানেজমেন্ট। আর এরপরও যদি না ওঠে তাহলে পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের আইসিইউতে নিতে হয়। তারপর আইসিইউতে নিয়ে বাকিটা আমরা ম্যানেজমেন্ট করার ট্রাই করি, ঠিক আছে? স্যার ভলুলাইট কি এই যে মানে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার? হ্যাঁ। স্যার আমি আরেকটু প্লাজমা তল ভলুলাইট সব সেম জাতীয়, ঠিক আছে? স্যার আমি আর একটা কোশ্চেন ছিল, অনেক সময় দেখা যায় গ্রামে যারা থাকে এরা হয়তো ওই টেস্ট করা পর্যন্ত যায় না, অনেক সময় পেন কিলার ইনজেকশন দিতে দেখছি আমি এরকম অনেকে। এই হাই ফিভারের ক্ষেত্রে পেন কিলার ইনজেকশন দেয়, 2 মিনিট 3 মিনিটের ভিতরে জ্বরটা সেরে যায়। তো সেক্ষেত্রে আলটিমেটলি সাইড ইফেক্টটা কি হতে পারে? গুড কোশ্চেন। ডেঙ্গুর ক্ষেত্রে ব্যথার মানে পেইন কিলার যেটা বললেন, ডেঙ্গুর ক্ষেত্রে পেইন কিলার দেওয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেটেড।
মিউট করেন। হ্যাঁ, ডেঙ্গুর ক্ষেত্রে পেইন কিলার দেওয়া যাবে না। পেইন কিলার দিলে কি হইতে পারে? ডেঙ্গুর ক্ষেত্রে কি হয় আমাদের? ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের প্লাজমা লিকেজ হয়, যে বলি প্লাটলেট কাউন্ট কমে যাচ্ছে। প্লাটলেট কাউন্ট কমে গেলে প্লাজমা লিকেজ হয়। প্লাটলেট কাউন্ট কমে গেলে কি হবে? পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়, মানে ইন্টারনাল ব্লিডিং হইতে যায়। আর আপনি যখন পেইন কিলার দিচ্ছেন তারে, পেইন কিলার স্বভাবজাত ভাবেই আরো ইন্টারনাল ব্লিডিংটা যেটা হয়েছে ওইটা বাড়াই দেবে। ফলে পেশেন্টের কি হবে? শক হয়ে পেশেন্ট আরো প্লাজমা লিকেজ হয়ে আরো কাজ ছেড়ে যাবে। এজন্য ডেঙ্গুর ক্ষেত্রে মানে ভাইরাল ফিভারের ক্ষেত্রে আমরা কখনো পেইন কিলার ইউজ করতে পারি না, ঠিক আছে? ইউজ করতে পারি না, আর দেয়া ঠিক না, একদমই ঠিক না, তাহলে পেশেন্ট আরো খারাপ হয়। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, question- হ্যাঁ বলেন। বলতেছিল আমরা তো গ্রামগঞ্জে থাকি, হ্যাঁ, এই জন্য আমরা তেমন তো পরীক্ষা দ্বারা তো বলতে পারি না যে না এই রোগীর ডেঙ্গু হয়েছে কিনা। এই যে লক্ষণগুলো কি এটা বললে একটু ভালো হয়। হ্যাঁ, লক্ষণ কি আমি বলে দিচ্ছি। ডেঙ্গুর ক্ষেত্রে কি হবে? ডেঙ্গুর ক্ষেত্রে মিউট করেন কথার প্রতিদিন। হ্যাঁ, ডেঙ্গুর ক্ষেত্রে প্রথমে কমপ্লেন কি আসবে? প্রথমে হবে হাই ফিভার। ডেঙ্গুর ক্ষেত্রে কখনো ফিভার 99-100 এর ভিতর থাকে না, ঠিক আছে? ডেঙ্গুর ফিভার অলওয়েজ 102 ডিগ্রি ক্রস করবে, ঠিক আছে? 102 ক্রস করবে। সেই ক্ষেত্রে পেশেন্টের অনেক সময় দেখবেন 103 ডিগ্রি 4 ডিগ্রিও পাইতেছেন, 103 ডিগ্রি 4 ডিগ্রিও পাইতেছেন। আর ফিভারটা কেমন হবে? কন্টিনিউয়াস ফিভার হয় সাধারণত, ঠিক আছে? যে সাইডে গেল, যে একদিন থাকলো না আবার পর দিনে আসলো, এমন হবে না। আপনার প্রতিদিনই জ্বর আসবে, কিছুক্ষণ না থাকতে পারে কিন্তু প্রত্যেক দিন জ্বর থাকবে। 2 নাম্বার কমপ্লেন কি হবে? বডি এক, মানে গা ব্যথার কমপ্লেন করে পেশেন্ট। গা ব্যথার কমপ্লেন করবে, গা ব্যথার সাথে সাথে চোখে ব্যথা, ঠিক আছে? চোখে ব্যথা, গা ব্যথা এগুলোর কমপ্লেন করবে। জয়েন্টে ব্যথা, গা ব্যথা দ্বারাই জয়েন্টে ব্যথা সবগুলোই চলে আসে, এই কমপ্লেনটা করবে, ঠিক আছে? ডেঙ্গুর ক্ষেত্রে হাসি কাশির লক্ষণ খুব একটা ইম্পর্টেন্ট না। ডেঙ্গুতে হাসি কাশি এমন কিছু হয় না। ডেঙ্গু যদি আরো খারাপ দিকে যায় তাহলে পেটে ব্যথার কমপ্লেন করবে পেশেন্ট, ঠিক আছে? পেটে ব্যথার কমপ্লেন করবে, প্লাস ডায়রিয়া আসতে পারে। ডায়রিয়া আসতে পারে, পেশেন্ট বলতে পারে তার পাতলা পায়খানা হচ্ছে। যদি পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে পেশেন্টের কন্ডিশন এবার খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি আর কি হইতে পারে? পেশেন্ট বলতে পারে তার মাড়ি থেকে রক্ত পড়তেছে, ঠিক আছে? মাড়ি থেকে রক্ত পড়তেছে। বা চোখের দিকে যদি তাকান, চোখের দিকে তাকালে দেখবেন লাল লাল দেখতে, রক্ত পড়তেছে না বাট লাল লাল হয়ে গেছে, ঠিক আছে? সাব কনজাক্টিভাল হেমোরেজ আসে অনেক সময়। এইগুলোই মোর এবার কমন। আর প্রচন্ড মাথা ব্যথা, গা ব্যথা, এগুলো তো বললামই, এইগুলোই কমপ্লেন বেশি আসে ডেঙ্গুর ক্ষেত্রে, ঠিক আছে? আর হাই ফিভার অবশ্যই এটা মাথায় রাখবেন। ডেঙ্গুর ক্ষেত্রে কখনো লো গ্রেড ফিভার হয় না, হাই গ্রেড ফিভার হয়। ফিভার সাধারণত 3 প্রকার, ঠিক আছে? জ্বর হয়েছে 3 প্রকার, একটা লো গ্রেড, একটা ইন্টারমিডিয়েট গ্রেড, একটা হচ্ছে হাই গ্রেড। লো গ্রেড কখন বলি? লো গ্রেড বলি যদি স্বাভাবিকের থেকে একটু বেশি বা 100-র মধ্যে থাকে, এটা হচ্ছে লো গ্রেড। তারপর ইন্টারমিডিয়েট গ্রেড হচ্ছে 101 থেকে 102 এর মধ্যে থাকলে। আর হাই গ্রেড হচ্ছে 102 ক্রস করলে। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে অলওয়েজ আমরা হাই গ্রেড ফিভার পাবো। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের, একটু দেখেন। স্যার, হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার, আরেকটা বিষয় হলো যখন টেস্ট আসবে সিবিসি হ্যাঁ। বা আদার্স টেস্ট করার পরে যখন হ্যাঁ। দেখা যায় যে যদি ব্লাডে ইনফেকশন থাকে আবার সাথে ডেঙ্গুও থাকে, তখন টেস্টের রিপোর্ট আসতে আসতে অলমোস্ট 2 দিন বা 3 দিন হয়ে যায়। তো ব্লাডে যখন ইনফেকশন থাকবে তখন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করছেন। ব্লাডে ইনফেকশন থাকতে আমরা বুঝাইতেছি এই জায়গায় যে অ্যান্টিবায়োটিকের রোলটা কি। আপনার অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া কিল করবে। ব্লাডে ইনফেকশন ভাইরাসের কারণে হইতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হইতে পারে। যখন টেস্টের রিপোর্ট পাবেন তখন আপনি ডাব্লিউবিসি কাউন্টটা দেখতে পাবেন, ঠিক আছে? ডাব্লিউবিসি কাউন্ট দেখবেন বেশি। ডাব্লিউবিসির ভিতর দেখবেন নিউট্রোফিল নামে একটা পয়েন্ট থাকে, একটা লিম্ফোসাইট নামে পয়েন্ট থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে দুইটাই বাড়ে, লিম্ফোসাইটও বাড়ে, নিউট্রোফিলও বাড়ে। কিন্তু নিউট্রোফিল বেড়ে এমন অবস্থায় যায় না, নিউট্রোফিলের নর্মাল ভ্যালু
70% পর্যন্ত, ঠিক আছে, 70% পর্যন্ত। আর লিম্ফোসাইটের নর্মাল ভ্যালু 40% পর্যন্ত। দেখবেন লিম্ফোসাইটের ভ্যালু 50% বা 60% 70% হয়ে যাচ্ছে, কিন্তু নিউট্রোফিলের কাউন্ট 70-র বেশি যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। আর যদি ডেঙ্গু একদম পজিটিভ পাইয়ে যান, মানে ডেঙ্গুর টেস্ট তো আলাদা করতেই দিবেন, ব্লাডের টেস্ট তো দিবেনই, ডেঙ্গুর টেস্ট তো দিবেন। যদি ডেঙ্গুর টেস্ট পজিটিভ চলেই আসে, তার অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নাই, একদমই দরকার নাই। অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এই ক্ষেত্রে। স্যার আরো একটা বিষয় দেখা যায়, অনেক সময় হাই ফিভার হয়, মানে হয়তো 2 দিন থাকে ফিভারটা। হ্যাঁ, ডেঙ্গুর ফিভার সচরাচর 2 দিনে ভালো হয় না, মিনিমাম অন্তত দেখা যায় বেশি লাগে 3-4 দিন, বেশি লাগে, 3 দিন বা 4 দিন পর্যন্ত হ্যাঁ। জ্বরটা থাকে। কিন্তু হঠাৎ হাই ফিভার দেখা যায় 3, 4 বা 5 2 দিন আছে। তো হ্যাঁ। 2 দিন থাকার পরে তো দেখা যায় যে তখন তো ডেঙ্গু টেস্ট করে নেগেটিভ আসছে বা সিবিসি তে হ্যাঁ। তখন ইনফেকশন, তখন তো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। তখন অ্যান্টিবায়োটিক দেয়া যাবে, তখন অ্যান্টিবায়োটিক দেয়া যাবে। কিন্তু অ্যান্টিবায়োটিক কখন, আমাদের যে ফিভারের যে কজ, ঠিক আছে, জ্বরের যেসব কজ, জ্বরের কজের ভিতরে সব থেকে কমন কজ হচ্ছে ভাইরাল কজ, ঠিক আছে। ব্যাকটেরিয়াল জ্বর খুব কমন, ব্যাকটেরিয়াল জ্বর আমাদের খুব কমন। ব্যাকটেরিয়াল জ্বর যদি হয় তাহলে সেটা যায় কোন দিকে, টাইফয়েডের দিকে যায় বা রিকেটশিয়াল ফিভারের দিকে যায়। তখন আমরা ট্রিপল অ্যান্টিজেন টেস্ট করি। আপনি যেই সিনারিও বলছেন 2 দিনে ভালো হয়ে যাচ্ছে, আমরা ব্লাডের টেস্ট করলাম, আমরা ব্লাডের টেস্ট করলে তখন যদি ডেঙ্গু নেগেটিভ আসে, আমরা পরবর্তীতে ট্রিপল অ্যান্টিজেন করাই। ট্রিপল অ্যান্টিজেনে যদি ধরা পড়ে যে তার টাইফয়েডের জীবাণু আছে, তাহলে তখন আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি। কিন্তু নরমালি আমাদের এমনি কোনো দরকার নাই। 2 দিনের জ্বরে কখনো অ্যান্টিবায়োটিকের আমরা শুরু করতে চাই না। জ্বর 5 দিনের বেশি হলে সাধারণত অ্যান্টিবায়োটিক শুরু করার নিয়ম, কিন্তু আমরা 5 দিন পর্যন্ত ওয়েট করি না। আমরা সাধারণত 3 দিনের জ্বরের পর হইলে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে এতদিন আমরা ওয়েট করি না, পেশেন্ট শুনতে চায় না, ঠিক আছে। এজন্য বাংলাদেশের ক্ষেত্রে আমরা 3 দিন পর্যন্ত ওয়েট না করে অ্যান্টিবায়োটিক শুরু করি না, ঠিক আছে। এটা হচ্ছে এমনি গাইডলাইন, নর্মাল গাইডলাইন। আর ডেঙ্গুর জ্বর সাধারণত 5 দিন থাকে, ঠিক আছে। ডেঙ্গুর জ্বর 5 দিন থাকে। আর ব্যাকটেরিয়ার যেসব জ্বর, ব্যাকটেরিয়ার জ্বর 2-3 দিনে সারে না কখনো। ব্যাকটেরিয়াল জ্বর 7 দিন আপনারে ভোগাবে মিনিমাম, ঠিক আছে। 7 দিন মিনিমাম থাকতে। আর ব্যাকটেরিয়াল ফিভার সবসময় হাই হবে এমনও না, ব্যাকটেরিয়াল ফিভার লো গ্রেডও হইতে পারে। যেমন টিবির যেসব ফিভার হয়, টিবি মানে যক্ষায়ও কিন্তু জ্বর হয়, এই ফিভার কিন্তু খুবই লো গ্রেড। আর এই ফিভার কিন্তু অনেক দিন থাকে, ঠিক আছে। এরকম বুঝতে পারছেন আশা করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একটা ছোট জিনিস দেখাবো, তারপর শেষ করতেছি, একটু দেখ। দেখেন এখানে কিছু ফুল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। ফুল ফর্ম দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আরেকটু দেখেন, জি হ্যাঁ, এক্সাইড করে স্ক্রিনশট নিব কি? নিয়ে রাখেন স্ক্রিনশট, একটাই ছবি। আচ্ছা তাহলে একটু জুম করে দেন। হ্যাঁ, জুম করা আছে, আপনি স্ক্রিনশট নেন, সমস্যা নেই। দেখেন প্রথম পয়েন্ট আরএক্স। আরএক্স মানে আমি বলছিলাম কি গিবটিক। আরএক্স মানে ট্রিটমেন্ট তো বোঝাই, কিন্তু আরএক্স এর আরেকটু বলছিলেন দেওয়া বা নেওয়া, গিভ এন্ড টেক। হ্যাঁ, গিভ এন্ড টেক। আরএক্স এর স্পেসিফিক একটা মানে হচ্ছে গিভ এন্ড টেক, দেয়া বা নেয়া, ঠিক আছে। তারপর E6 মানে হিস্ট্রি, E6 এর কোনো ইম্পর্টেন্স নাই, E6 লাগবে না, বাদ টোটালি। তারপর দেখেন ডিএক্স। ডিএক্স মানে ডায়াগনোসিস। ডিএক্স মানে ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে রোগের নাম, ঠিক আছে। রোগের নাম মানে কি হয়েছে এটা ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস বলতে তাই বোঝাই, ঠিক আছে। তারপর কিউ, যদি কোথাও কিউ দেখেন, কিউ মানে এভরি। কিউ মানে এভরি। কিউডি, কিউডি মানে এভরিডে, এভরিডে। তারপরের গুলো লাগবে না। তারপর আসেন, আমি যেগুলো লাগবে সেগুলো শুধু বলতেছি। এসি আর পিসি লাগবে, ঠিক আছে। আর এসওএস লাগবে। এসওএস মানে ইফ নিডেড, হচ্ছে আমি বলছিলাম যখন প্রয়োজন হবে তখন। এসওএস মানে যখন প্রয়োজন হবে তখন। এসওএস সাধারণত আমরা সাপোজিটরি যদি দেই, তাহলে সাপোজিটরির পাশে লেখা থাকবেন এসওএস। এসওএস মানে এখানে আমরা বুঝাইতেছি যখন দরকার হবে তখন সাপোজিটরি নেবেন, মানে 102 এর যদি উপরে হয় জ্বর তাহলে তখন নেবেন, এছাড়া নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আর এসি আর পিসি, এসি মানে খাবার আগে, খাবার আগে, আর পিসি মানে খাবার পরে, খাবার পরে। হ্যাঁ, পিসি মানে খাবার পরে। তারপর হচ্ছে বিআইডি, টিআইডি, কিউআইডি। আমি বলছিলাম বিডি, টিডিএস, কিউডিএস সেম জিনিস, ঠিক আছে। বিডি আর বিআইডি সেম জিনিস, মানে 2 বেলা। টিডিএস মানে 3 বেলা, আর কিউডিএস মানে 4 বেলা, আর ওডি মানে 1 বেলা, ঠিক আছে। ওডি মানে 1 বেলা, দিনে একবার। ওডি মানে দিনে একবার। হ্যাঁ, দিনে একবার। তারপর আসেন দেখেন
লাস্টের দিকে আসেন, আইএম নামে একটা টার্ম আছে। আইএম মানে ইন্ট্রামাসকুলার। আইএম ইন্ট্রামাসকুলার। ইন্ট্রামাসকুলার মানে পেশি বা মাংসে দেয়া। ইনজেকশন যে দেই অনেক সময় শিরায় দেই, অনেক সময় মাংসে দেই বা পেশিতে দেই। এই আইএম মানে হচ্ছে পেশি বা মাংসে দেয়া, ঠিক আছে? আর আইভি মানে শিরায় দেয়া, ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস। আর এর আগে আরেকটা পয়েন্ট আছে, এসকিউ। এটা এসকিউ না, এটা একটু ঠিক করেন। এসসি হবে, এসসি সাবকিউটিনিয়াস। এসসি সাবকিউটিনিয়াস। এসসি এসসি মানে সাবকিউটিনিয়াস। এসসি সাধারণত আমরা ইনসুলিন আমরা এসসি সাবকিউটিনিয়াসলি দিই। সাবকিউটিনিয়াস মানে চামড়ার নিচে, চামড়ার নিচে। সাবকিউটিনিয়াস মানে চামড়ার নিচে। ঠিক আছে? আর এই সাইডে চলে আসেন, দেখেন। না, এই সাইডে লাগবে না, আর কিছু লাগবে না এটার ভিতর, যা যা আছে এইটুকু। আর স্টার্ট মানে আমি আগে একবার বলে দিছিলাম, স্টার্ট মানে কি এখনই শুরু করতে হবে, ঠিক আছে? জি এখনই শুরু করতে হবে। আচ্ছা, আজকে যা পড়াইছি সবাই বুঝতে পারছেন আশা করি, কোনো সমস্যা তো নাই আর। জি না, সুন্দর করে বুঝিয়েছেন, সেজন্য সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ওই টেস্টটা একটু আবার একটু দেওয়া যায়, একটু টেস্টটা স্ক্রিনশট দিন। ওইটা আচ্ছা দিচ্ছি। হ্যাঁ নেন। জি স্যার, ধন্যবাদ স্যার, হয়েছে। আচ্ছা, তাইলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। নেক্সট আর একটা টপিকস পড়াবো, নতুন টপিকস। নেক্সট ক্লাসটা কবে? নেক্সট আবার সামনে ক্লাসটা